বদলাচ্ছে প্রতারণার ধরন। ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের 2 মামলা। শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা। স্বর্ণের উত্থান যেন থামছেই না। অতীতের সব রেকর্ড ছাড়ালো বিশ্ববাজারে স্বর্ণের দাম। ছুঁলো $4000 মাইল ফলক। ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক, দাবি ইসরায়েলের। ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার দাবি শহীদুল আলমের। এবং আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে লড়াই শুরু আজ। মাঠের ভুল ত্রুটি এড়িয়ে নতুন পরিকল্পনায় জেতার প্রত্যাশা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ফোনে ভুয়া পরিচয়ে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়, কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধ করছে। প্রতারণার শিকার হয়েও ভুক্তভোগী অভিযোগ করতে চান না। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে প্রতারণার ঘটনা ছোট কিংবা বড় পুলিশের কাছে যাওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো কারাবন্দী স্বামীর আর্তনাদ শুনিয়ে স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়, কখনো বাচ্চাকে মেরে ফেলার হুমকি, আবার কখনো পুলিশ পরিচয় দিয়ে আওয়ামী লীগ করায় গ্রেফতারের ভয় দেখানো। এভাবেই ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি এমন অভিনব প্রতারণার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রত্যেক ঘটনায় ভয়, মিথ্যা তথ্য এবং আতঙ্কগ্রস্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়, কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক হ্যাক করে প্রতারণা, ডেবিট ক্রেডিট কার্ডের ওটিপি প্রতারণা ও বিকাশের প্রতারণাগুলো অনেক আগে থেকে হয়ে আসছে। এখন মানুষ অনেক বেশি সচেতন, এজন্য প্রতারণার ধরন বদলাচ্ছে চক্রগুলো। প্রতারণার শিকার হয়েও কেন আইনগত ব্যবস্থা নেন না ভুক্তভোগীরা? এ বিষয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধ করছে। অপরাধীরা আশেপাশের প্রতিবেশী অথবা জানাশোনা লোকজন, টার্গেট করা ব্যক্তির সন্তান কতক্ষণ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থাকছে, স্কুল থেকে বের হয়ে কোচিংয়ে কতক্ষণ থাকছেন, এসব বিষয়ে মনিটর করার পরে ফাইনাল কাজ করছে অপরাধীরা। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনার সময় বাবা মায়েরা ট্রমার মধ্যে পড়ে যায়। আবেগজনিত কারণে তারা মনে করে আগে তার সন্তানকে উদ্ধার করতে যত টাকা লাগে দেবে, এরপর আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু পরে যখন দেখে প্রতারণার শিকার হয়েছেন কিন্তু সন্তান ঠিক আছে, এরপর অধিকাংশ বাবা মা আইনগত ব্যবস্থা নিতে চান না ঝামেলার কারণে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া গ্রেফতার দেখিয়ে বা পুলিশ পরিচয় ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা এখন নতুন এক প্রতারণার ট্রেন্ড। এতে সাধারণত শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা প্রভাবশালী পরিবারের সদস্যদের টার্গেট করা হয়। এসব চক্র মানুষের ভীতি ও আবেগকে পুঁজি করে অল্প সময় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা তখন এতটাই মানসিক চাপে থাকেন যে যাচাই করার সুযোগও পান না। দর্শক, অপরাধের নতুন ধরন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, স্বাগত আপনাকে। ধন্যবাদ। তন্ময়, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা, এবং রিপোর্টটি করার সময় তো নিশ্চয়ই আপনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় প্রতারকরা কেন এই ভুক্তভোগীদের টার্গেট করছে এবং ভুক্তভোগীরাও বা কেন তাদের ফাঁদে পা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই প্রতারণাটি কিন্তু আগে থেকেই চলে আসছে, কিন্তু নতুনভাবে এই প্রতারণাটি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে একসময় কিন্তু বিকাশ, নগদ বা রকেটের ওটিপি পিন নম্বর দিয়ে ওটিপি নিয়ে কিন্তু টাকা হ্যাকিংয়ের প্রচলন ছিল, এবং সেটিও প্রতারণা। কিন্তু অভিনব এই প্রতারণাটি হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী যারা, অর্থাৎ টার্গেট করে হচ্ছে এক শ্রেণীর প্রতারকরা তাদের স্কুল কলেজের
অভিভাবক যারা আছেন তাদের স্কুল কলেজের সন্তানদেরকে টার্গেট করছেন, কোচিং এ যারা রয়েছেন তাদেরকে টার্গেট করছেন। আমি বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একজনের স্বামী কেরানীগঞ্জে জেলখানায় ছিলেন। 6 মাস পরে হঠাৎ করে কারাগারের একজন কর্মকর্তা সেজে ওই যিনি কারাগারে রয়েছেন তার স্ত্রীকে ফোন করেন, বেগম রোকেয়া নাম সেই স্ত্রীর, তাকে ফোন করে জানান যে তার স্বামীকে কারাগার থেকে ডিবিতে রিমান্ডের জন্য নেওয়া হবে। তো রিমান্ডে নেয়ার ক্ষেত্রে যদি কিছু খরচপাতি দেয়া হয় সেই ক্ষেত্রে মারধর করা হবে না। এবং ফোনের অপর প্রান্ত থেকে কিন্তু কান্নাকাটির আওয়াজ শোনানো হয় তার স্ত্রীকে, এবং ভয়েস নকল করে তার স্বামীকে তার স্ত্রীর সাথে কথা বলিয়ে দেওয়া হয়। বলা হয় যে আপনার হাজব্যান্ড আপনার সাথে কথা বলবে, এবং তার হাজব্যান্ড সেজে কথা বলে যে আমাকে এরকম ডিবিতে নেওয়া হচ্ছে রিমান্ডের জন্য, কিছু টাকা পয়সা দিলে তারা আমাকে মারধর করবে না। তো স্বাভাবিকভাবেই ভুক্তভোগী তার স্ত্রী ভয় পেয়ে যান এবং তার স্বামীকে যাতে মারধর করা না হয় সেই ক্ষেত্রে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে 3.5 লাখ টাকা দেন। পরবর্তীতে কিছুদিন পরে কিন্তু তার জামিন হয় এবং জামিনে তিনি বেরিয়ে আসেন, এবং বেরিয়ে আসার পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারেন যে এটি আসলে প্রতারণা ছিল, এবং তার স্ত্রী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এই ক্ষেত্রে তিনি 7টি বিকাশ নম্বরে প্রায় 3.5 লাখ টাকা দিয়েছেন। আরেকটি ঘটনা বলি যে একটি ব্যাংকে চাকরি করতেন একজন ভুক্তভোগী, তাকে ফোন দেওয়া হয় দুপুরের দিকে। তাকে তার 2টি সন্তান, 2টি মেয়ে, এবং 2টি মেয়েই স্কুল শেষ করে কোচিং এ গিয়েছিল। ফোন দেওয়ার প্রতারক সেজে যারা ফোন দিয়েছিল তারা দাবি করে যে আপনার 2 সন্তানকে কিডন্যাপ করা হয়েছে, অর্থাৎ অপহরণ করা হয়েছে, 10 লাখ টাকা দিলে আপনার 2 সন্তানকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় কিন্তু মেরে ফেলা হবে। সময় বেঁধে দেওয়া হয় মাত্র 15 মিনিট। তো একজন সন্তানকে যখন মেরে ফেলা হবে, তার সন্তানকে যখন মেরে ফেলা হবে 10 মিনিট মাত্র সময় দেওয়া হয়। তো তিনি স্বাভাবিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুততার সঙ্গে বলা হয় যে ফোনটি যদি কেটে দেন তাহলে কিন্তু এক্ষুনি আপনার সন্তানকে মেরে ফেলা হবে, এবং অনুরূপভাবে ফোনের অপর প্রান্ত থেকে তার ওই মেয়েদের কান্নার শব্দ শোনানো হয়, এবং তিনি ভয় পেয়ে যান এবং তাৎক্ষণিকভাবে তিনি 3,20,000 টাকা বিকাশ করেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন বাসায় 30 মিনিট পরে ফোন দিয়ে জানতে পারেন বাসায় তার 2 মেয়ে পৌঁছে গেছে। অর্থাৎ এটিও ছিল প্রতারণা। এরকম করে প্রতারকরা আসলে প্রতারণার ফাঁদ পেতে প্রতারণা করছেন। একদমই। এবং এখান থেকে যদি আমি বলি যে আইন শৃঙ্খলার কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে দেখা যায় এই যে আপনি ঘটনা দুটো বলছিলেন তার মধ্যে একটিতে আমি শুনছিলাম যে মাত্র 10 মিনিট সময় বেঁধে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু অনেক অভিভাবকরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার যথেষ্ট সময়টাও পাচ্ছে না। অনেকেই নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা, অনেকেই নিচ্ছেন না। সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে এই যে বাচ্চারা ফেরত এসছে, সবাই কি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছেন, এই ব্যাপারটি জানতে চাইবে, এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? ধন্যবাদ আপনাকে। আসলে একজন প্রতারক যখন কাউকে ফোন দেন ভুক্তভোগী, আমি যেটি বলছিলাম যে সময় বেঁধে দেয় কিন্তু, কারণ তারা জানে যে সময় যদি বেঁধে না দেয় পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারবে যে তার নিকটাত্মীয় পৌঁছে গেছে বা অপহরণ করা হয়নি, অর্থাৎ বা এটি ভুয়া। তো সময় যখন বেঁধে দিচ্ছে আলটিমেটলি কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হচ্ছেন না। প্রতারণার শিকার হয়ে গেছেন, এরপরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হচ্ছেন না। এর বড় কারণ হচ্ছে ভুক্তভোগীরা মনে করেন যে থানায় যাব, কোর্টে যাব, এই যে ঝামেলাটা, এমনি টাকা গেছে, টাকা খোয়া গেছে, সেটি যাক, মানসিকভাবে আমি যেন আর হয়রানি না হই, বা থানায় বা কোর্টে গেলে আমাকে যেন কাউকে টাকা না দেয়া লাগে না, কিংবা এই যে সময়টা লস হবে, থানায় গিয়ে একটি কমপ্লেন করা, জিডি করা, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কেন, কেমন করে, কোথা থেকে, এ ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে না হন, বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হচ্ছেন না। কিন্তু আমি যে প্রথম ঘটনাটি বলছিলাম আপনাকে, নিশ্চয়ই আপনার মনে আছে যে কেরানীগঞ্জ কারাগারে যখন তার স্বামী সেজে ফোন দিয়েছিল, পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন, তখন কিন্তু তার স্ত্রী জিডি করেন 7টি, এবং সেটি এখন তদন্তাধীন রয়েছে। একদমই। এবং আমার মনে হয় যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা তারা নিচ্ছেন না, এক্ষেত্রে কিন্তু প্রতারক চক্র আরো বেশি সুযোগ পাচ্ছে।
তন্ময়, পরের যে প্রশ্নটি করতে চাই, যে প্রতারকরা একবার সিম বা লিঙ্ক ত্যাগ করলেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের পুরো চক্রটিকে ট্রেস করতে পারছে না। এক্ষেত্রে আপনি কি বলবেন, কোন ধরনের প্রযুক্তিগত নীতি আমাদের পরিবর্তন করতে হবে? দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে সরকার কিন্তু একটা সময় নিয়ম বেঁধে দিয়েছিল যে সিম কার্ড কিনতে গেলে, আগে কিন্তু সিম কার্ড কিনতে গেলে কোনো কিছু লাগতো না, পরবর্তীতে সহজে কেনা যেত, পরবর্তীতে এনআইডি কার্ড দেয়া লাগবে। তো এনআইডি কার্ড যখন প্রচলন হলো তখন কিন্তু সবাই এনআইডি কার্ড দিয়েই সিম কিনেছিল এবং ফিঙ্গারপ্রিন্ট দেয়া হতো। তো সহজেই যখন আপনি একটি সিম কিনবেন, আপনি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইন শৃঙ্খলা বাহিনী আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা এনআইডি কার্ডের নম্বর দিলেই বুঝতে পারছে যে আপনার নামে কয়টা সিম এবং কি কি সিম। তো প্রতারকরা যেটি করে সেটি হচ্ছে যে বিভিন্ন দোকানে এবং রাস্তার পাশে আপনি দেখবেন সিম বিক্রি হয়। এই সিমগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আমি যদি কিনতে যাই, আমি আমার এনআইডি বা আমার ফিঙ্গারপ্রিন্ট দেয়া লাগে না। আমি যদি বলি যে মামা 500 বা 1000 টাকা আমি দিচ্ছি, আপনি আমার একটি সিম দেন, তো তারা বেশি টাকা লাভের আশায় এই সিমগুলো কিন্তু বিক্রি করে দেয়। এই সিমগুলোর ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি কার্ডের নম্বর অবশ্যই দেয়া থাকে, সেটি কিন্তু ওই যে সিমটি কিনলেন তার নম্বরটি নয়, সেটি অন্য কোনো ভুক্তভোগীর নম্বর, যেটি দেখা যাচ্ছে অনেক নিম্নবিত্ত অঞ্চল আছে। আমি এর আগে আরেকটি রিপোর্ট করেছিলাম, সেটি হচ্ছে যে একটি বস্তি এলাকাতে গিয়ে তারা সরকারি অনুদান দেবে বলে এরকম ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল, পরবর্তীতে কয়েকশো সিম কিন্তু তারা এরকম করে বিক্রি করে দিয়েছিল। এবং মৃত ব্যক্তিরও, রাইট, মৃত ব্যক্তির সিমও কিন্তু অনেকেই ব্যবহার করছে। তো প্রতারক যারা, তারা কিন্তু এই সিমগুলো কিনে এবং এই সিমগুলোর আন্ডারে কিন্তু তারা বিকাশ, নগদ বা রকেট বা বিভিন্ন যে মোবাইল ব্যাংকিং কোম্পানি রয়েছে তাদের এইগুলা দিয়ে ব্যবহার করছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সহজেই এই সিমগুলোকে ট্রেস করতে পারছে না, কারণ আমি যখন ওই ভুয়া সিম কিনছি তখন কিন্তু আমার নামে আর সেটি থাকছে না। আইন শৃঙ্খলা বাহিনী দেখছে এই সিমটি তো ওই লোকেশন যদি ফরিদপুরে হয় প্রতারকের, সেটি দেখা যাচ্ছে যে খুলনা বা বরিশাল অন্যান্য অঞ্চলে। অর্থাৎ প্রতারকরা তাদের নিজস্ব এনআইডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম কিনছে না। একদমই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে এই যে চোরাই সিমগুলো বিক্রি হচ্ছে মৃত ব্যক্তি বা অনেক গরিব লোকদের, যারা কিন্তু সিম সম্পর্কে আসলে কোনো আইডিয়াই নেই, হ্যাঁ, এইগুলো আসলে বন্ধ করা খুবই জরুরি। শেষ যে প্রশ্নটি করতে চাই তন্ময়, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ডিজিটাল প্রতারণা রোধে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি ধরনের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং সাথে সাথে জানতে চাই যে সরকারের মনিটরিং কিভাবে কার্যকর করা যেতে পারে। জি, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই রিপোর্টটি করার ক্ষেত্রে আমি কয়েকজন স্পেশালাইজড যারা আইটি নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই ধরনের প্রতারণা আসলে খুবই উদ্বেগজনক। কারণ হচ্ছে যে যখন কারো সন্তান অপহরণ হয়েছে, মেরে ফেলা হবে টাকার জন্য, যখন ফোন দেয়া হচ্ছে, তখন কিন্তু অভিভাবকরা আসলে ভয়ের মধ্যে থাকে, ট্রমাটাইজড হয়ে যায়। সহজেই কিন্তু প্রতারকরা টার্গেট করে ফেলছে এবং তারা টাকা উপার্জন করছে। তো অপরাধ বিশেষজ্ঞরা বলছেন যে তাড়াহুড়া না করে সময় নিয়ে, এবং তিনি যেই কথাটি বলছেন সেটি আদেও সত্য কিনা এটি ক্রস চেক করার জন্য বলছেন। তিনি যদি না পারেন, তার আশেপাশে কেউ থাকলে তাকে ফোন দিয়ে যেন এটি ক্রস চেক করে নেয়। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে বক্তব্য, আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা এই ধরনের প্রতারণার অভিযোগ প্রায়ই পান, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যেটি শুরুতেই বলছিলেন যে ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে চান না, আতঙ্ক, ভয় বা বিভিন্ন জিজ্ঞাসাবাদ বা হয়রানি, এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে চান না। এই কারণে কিন্তু প্রতারকরাও আরও বেশি আকারে প্রতারণা করার সুযোগ পাচ্ছেন। তার কারণ তারা জানেন যে একটি, দুটি, তিনটি প্রতারণা করার পরেও তারা কিন্তু যে আইনের আওতায় আসছেন না। তো আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য, আমি পুলিশ, র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রতারণার শিকার হলে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় জরুরি যে নম্বর রয়েছে 999, তাতে ফোন করা এবং নিকটস্থ থানায় একটি কমপ্লেন করা। তাহলে তিনি যে প্রতারণার শিকার হয়েছেন, পরবর্তীতে যেন তার মতো করে অন্য কেউ এভাবে প্রতারণার শিকার না হন, এবং তিনি যে টাকা খোয়া গিয়েছে তার, সেটি যেন উদ্ধার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। সেই কথাগুলোই আইন শৃঙ্খলা বাহিনী বলছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এইসব ছোটোখাটো প্রতারণা খুব বেশি গুরুত্ব সহকারে দেখেও না, এটিও কিন্তু উদ্বেগের বিষয়। একদমই। এবং আমার মনে হয় যে অভিভাবকদের আসলে উচিত যে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া, কারণ খুবই সহজ, 999 ফোন দিলেই কিন্তু আমরা তাদের দ্বারস্থ হতে পারছি। সবথেকে বেশি সচেতনতা ব্যক্তিগত দিক থেকে।
একদমই তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সাথে। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সকল গুমের অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 পরোয়ানা জারি করেন। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন গুমের অভিযোগে 2টি ফর্মাল চার্জ দাখিল হয়েছে। একটিতে গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 13 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত এই সকল গুম সংঘটিত হয়। বিগত সরকারের আমলে 15 বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম 2টো মামলার চার্জশিট দাখিল হওয়ার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন ইউ প্রতিনিধিরা। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু। অবজারভার পাঠাবে সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই অনুরোধ আসছে, তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। আর বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরনো, যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস, ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। এতে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় 18 জেলেকে আটক করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় চলা অভিযানে তাদের আটক করা হয়। পরে সকালে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। নৌপুলিশ আরও জানায়, এ সময় 44,11,000 মিটার জাল, 323 কেজি ইলিশ মাছ ও 9টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKMS ইকবাল উপস্থিত ছিলেন। নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় 22 দিনের এই বিশেষ অভিযান চলবে 25 অক্টোবর পর্যন্ত। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের উত্থান যেন থামছেই না, বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে $4,000 অতিক্রম করেছে।
বুধবার এশিয়ার বাজারে সোনার দর আউন্স প্রতি দাঁড়ায় $4,000, যা বছরের শুরু থেকে এখন পর্যন্ত 50%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 0.5% বেড়ে দাঁড়িয়েছে $4,002.53। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 0.5% বেড়ে দাঁড়িয়েছে $4,025। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা কেনায় আগ্রহী হচ্ছেন। এর ফলেই দাম ঊর্ধ্বমুখী। এছাড়া ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও সোনার বাজারে বড় প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে সোনা কেনার দিকে বেশি ঝুঁকে পড়ছেন। গাজার উপর থাকা নৌ অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে তাদের লক্ষ্য অর্জনে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্রিডম ফ্লোটিলা নামের এই নৌবহরে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নৌবহরের জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। জাহাজ এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এক্সপোস্টে বলা হয়, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকেও জানানো হয়, তাদের জাহাজগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং উপত্যকার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করা হয়েছে। এর আগে গাজামুখী সুমুদ ফ্লোটিলার 40টির বেশি জাহাজ ও এর যাত্রীদের আটক করে ইসরায়েল। তার কয়েকদিনের মাথায় নতুন নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিল দখলদার বাহিনী বলে তারা জানিয়েছে। কনসান্স নামের একটি জাহাজও আক্রমণ চালানো হয়েছে। We've been intercepted at sea and have been kidnapped by the occupation forces of Israel. The country conducting genocide at Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. জানাবো খেলার খবর। আবুধাবিতে বুধবার একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলকেই লড়তে হবে একই প্রতিপক্ষের বিপক্ষে, সেটি হলো জং ধরা বা দীর্ঘদিন ওয়ানডে ম্যাচ না খেলার প্রভাব। আফগানিস্তান সর্বশেষ ওয়ানডে খেলেছে 8 মাস আগে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে চলতি বছরে তারা এখন পর্যন্ত মাত্র 2টি ওয়ানডে খেলেছে। অন্যদিকে বাংলাদেশ খেলেছে 6টি ওয়ানডে, তবে শেষ ম্যাচটি জুলাই মাসে। তুলনামূলকভাবে এখন কিছুটা ভালো অবস্থানে থাকলেও টাইগাররা সেই 6 ম্যাচের মধ্যে 4টিতে হেরেছে, জিতেছে মাত্র 1টি। এই অনিয়মিত ওয়ানডে সূচির কারণে দু দলের একাদশ গঠনে প্রভাব পড়তে পারে। বাংলাদেশ চাইবে সাম্প্রতিক টি-20 সিরিজের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে। অন্যদিকে আফগানিস্তান মরিয়া থাকবে সব সংস্করণে টানা 5 ম্যাচের হার কাটিয়ে উঠতে। সব মিলিয়ে সিরিজটি হতে পারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় পরিকল্পনা ও মাঠের ভুল ত্রুটি দুই দলকেই ভোগাতে পারে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বদলাচ্ছে প্রতারণার ধরন, ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের 2 মামলা, শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা। স্বর্ণের উত্থান যেন থামছেই না, অতীতের সব রেকর্ড ছাড়ালো বিশ্ববাজারের স্বর্ণের দাম, ছুঁল $4,000 মাইল ফলক। ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক দাবি ইসরায়েলের, ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার দাবি শহীদুল আলমের। এবং আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে লড়াই শুরু আজ, মাঠের ভুল ত্রুটি এড়িয়ে নতুন পরিকল্পনায় জেতার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ।
প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।